এদিকে এবার অবশেষে কপাল খুলে গেল ডক্টর ইউনূসের। রাষ্ট্রপতি হচ্ছেন সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্যদিকে ক্ষমতা হারিয়ে গ্রেফতার হচ্ছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সুপ্পু। সারা দেশ তুলফার। বিস্তারিত জানতে এক মুহূর্ত না টেনে দর্শক দেখতে থাকুন। সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ সমর্থন ও রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার কারণে নানা প্রতিকূলতার মাঝেও রাষ্ট্রপতির পদে টিকে আছেন বলে জানিয়েছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। সম্প্রতি কালের কণ্ঠকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি গত 1.5 বছরের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। রাষ্ট্রপতি জানান, রাষ্ট্র পরিচালনা ও সাম্প্রতিক সংকটকালীন মুহূর্তে তার মনোবল অটুট রাখা বেশ কঠিন ছিল। তবে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনী প্রধানদের কাছ থেকে পাওয়া অভয়বাণী তাকে সাহস জুগিয়েছে। 3 বাহিনীর প্রধান তাকে স্পষ্ট করে জানিয়েছিলেন যে রাষ্ট্রপতি সশস্ত্র বাহিনীর প্রধান হওয়ায় তার পরাজয় মানে পুরো বাহিনীরই পরাজয়। দরজা বোধহয় খুলবে সেনা প্রধান এসে, মানে ইউনূসের বাজার এত খারাপ হয়ে গিয়েছিল যে দেশের মানুষ ভাবতো যে যাবে কবে, একে বাঁচাতে, একে যাওয়াতে, এর যাওয়ার পথ দেখাতে যদি সেনা প্রধান এসে ক্ষমতা নেয়, সেনা যদি ক্ষমতা নেয় সেও ঢের ভালো, কিন্তু ইউনূস যাক। কোনো না কোনোভাবে এই যে রাষ্ট্রপতি অপসারণের নেপথ্যে ষড়যন্ত্র হয়েছে, চক্রান্ত হয়েছে, তার সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূস, তার কিছু উপদেষ্টা এবং গণঅভ্যুত্থানের কিছু নেতাদের নাম কিন্তু চলে আসছে। হাসিনা গণঅভ্যুত্থানের পর 5ই আগস্ট পলায়ন করলে 7ই সেপ্টেম্বর তাজুল ইসলামকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর পদে নিয়োগ দিয়ে একটি প্রজ্ঞাপন জারি করে আসিফ নজরুলের আইন মন্ত্রণালয়। তার মানে হচ্ছে এই তাজুল ইসলামের নিয়োগকর্তা হচ্ছেন আসিফ নজরুল। আসিফ নজরুল ছিলেন আইন উপদেষ্টা এবং চিফ প্রসিকিউটর পদে যোগ দেওয়ার আগে আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির যুগ্ম আহ্বায়ক ছিলেন এই অ্যাডভোকেট তাজুল ইসলাম। তো দর্শক যারা জানেন তারা তো জানেনই, আর যারা জানেন না তাদেরকে বলি যে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে কিন্তু ইউনূস সরকার অনেককে অ্যাপ্রোচ করেছিল এই চিফ প্রসিকিউটর হওয়ার জন্য। ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, ব্যারিস্টার শাহিদিন মালিক, তারপরে অনেককে বলেছিল, এমনকি অনেককে মন্ত্রী উপদেষ্টা হওয়ার জন্য বলেছিল। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। স্বাগত জানাচ্ছি আমাদের আরো একটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক, সম্প্রতি বাংলাদেশের নির্বাচনের পরে একে অপরকে কটাক্ষ করে কথা বলা এখনো যায়নি এবং কারচুপি করে ভোট দিতেছে বিএনপি। এসব নিয়ে বর্তমান রাজনীতি তোলপাড় সৃষ্টি হয়েছে। সুপ্রিয় দর্শক, তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে সেই সম্পূর্ণ বিস্তারিত আলোচনাটা দেখে আসি, যা আপনারা ইতিমধ্যে কিছু ভিডিওর অংশ বিশেষ সেই অংশ বিশেষগুলোর বিস্তারিত আলোচনা দেখে আসবো। তার আগে আপনাদের প্রতি আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে এখন নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ভাবে এই যে রাষ্ট্রপতি অপসারণের নেপথ্যে ষড়যন্ত্র হয়েছে, চক্রান্ত হয়েছে, তার সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূস, তার কিছু উপদেষ্টা এবং গণঅভ্যুত্থানের কিছু নেতাদের নাম কিন্তু চলে আসছে। প্রেসিডেন্ট শাহাবুদ্দিন মোটামুটি সবকিছুই ফাঁস করে দিয়েছেন। 18 মাস তার বঙ্গভবনের জীবন যে কি পরিমাণ দুর্বিষহ ছিল সেটা তিনি কালের কণ্ঠের এক দীর্ঘ সাক্ষাৎকারে তিনি বলেছেন এবং সেখানে বলেছেন যে তাকে অপসারণের জন্য দফায় দফায় চেষ্টা করা হয়েছে এবং সেই চেষ্টায় ডক্টর মোহাম্মদ ইউনূসের সমর্থন ছিল, তার উপদেষ্টাদের একটা অংশের সমর্থন ছিল এবং কিছু রাজনৈতিক দল এবং গণঅভ্যুত্থানের যেই নেতাদের, তাদের একেবারে পরিষ্কার উদ্যোগ ছিল। কিন্তু তাকে রক্ষা করেছে কে, সেটা তিনি বলেছেন যে বিএনপির শীর্ষ নেতৃত্ব তাকে বারবার আশ্বস্ত করেছে যে তারা সংবিধানের বাইরে যাবে না। সশস্ত্র বাহিনী বিভাগের পক্ষ থেকেও আশ্বস্ত করা হয়েছে, এমনকি বিদেশি কূটনীতিকরাও তার পাশে ছিলেন। তার মানে তার এরকম যে 17-18 মাস বঙ্গভবনে থাকার সময় তার পাশে একবারও কিন্তু তিনি বলেননি যে ডক্টর মোহাম্মদ ইউনূস বা এই যে জামাত অথবা এনসিপি তার পাশে ছিল, সে কথা কিন্তু বলেননি। পরিষ্কারভাবে বলেছেন যে তার পাশে ছিল বিএনপির শীর্ষ নেতৃত্ব, সশস্ত্র বাহিনী বিভাগের অর্থাৎ 3 বাহিনীর প্রধান এবং বিদেশি কূটনীতিকরা। তিনি যেমন বলেছেন যে 1.5 বছর কোনো আলোচনায় তিনি ছিলেন না, অথচ তাকে নিয়ে নানা চক্রান্ত চলেছে। সাংবিধানিক শূন্যতা সৃষ্টি করার যেসব পায়তারা চলছিল সেটাও তিনি বর্ণনা করেছেন। তার বর্ণনায় তিনি সিদ্ধান্তে অবিচল ছিলেন। অসাংবিধানিক উপায়ে প্রেসিডেন্টকে উপড়ে ফেলার অনেক ছক তৈরি হয়েছিল, একে একে সবকটা ব্যর্থ হয়েছে। কঠিন সময়ে বিএনপির শীর্ষ নেতৃত্ব আমার পাশে ছিল, তারা সংবিধানের ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখার ব্যাপারে
স্পষ্ট ধারণা দিয়েছিলেন আমাকে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে আমার মনের মধ্যে অনেক কৌতূহল ছিল, কিন্তু আমি পর্যায়ক্রমে বুঝতে পারলাম তিনি খুবই আন্তরিকতাপূর্ণ মানুষ। দুঃসময়ে বিএনপির সহযোগিতা ছিল শতভাগ। তার মানে কৃতজ্ঞতা প্রকাশ করছেন তিনি বিএনপির প্রতি। দুঃসময়ে বিএনপি সহযোগিতা ছিল শতভাগ। এছাড়া সশস্ত্র বাহিনীর পক্ষ থেকেও সর্বোচ্চ সমর্থন দেয়া হয়। প্রেসিডেন্টকে অপসারণের উদ্যোগ কেন নেওয়া হয়েছিল এর ভেতরের গল্প টেনে এনেছেন তিনি সাক্ষাৎকারে। বলেছেন, মূলত গণঅভ্যুত্থানের কিছু নেতার চাপে আমাকে অপসারণের উদ্যোগ নেওয়া হয়। কিছু রাজনৈতিক দল এ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছিল, এমনকি অন্তর্বর্তী সরকারও তাদের সঙ্গে সুর মিলায়। যদিও এই নিয়ে দুটি গ্রুপ হয়ে যায়, গ্রুপে মিটিংও হয়, আলোচনা চলে, বিভিন্ন দল ও জোটের কাছে তারা যায়। এক পর্যায়ে পরিস্থিতি এমন দাঁড়ায়, মেজরিটি হয়ে গেলেই আমাকে অপসারণ করা হবে, আমার মনোবল ভেঙে যাবে। তখন আমাকে পদত্যাগের জন্য বলবে। কিন্তু বিএনপির উচ্চ পদে আসীন আমাকে কিছু নেতা আমাকে আশ্বস্ত করে যে আমরা সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করবই। তার মানে বুঝতে পারছেন দর্শক, যে যে কথাগুলো বাইরে প্রচার ছিল সেটা সত্য, যে চেষ্টা করা হয়েছে যেভাবেই হোক না কেন যে শাহাবুদ্দিনকে অপসারণ করতে হবে, এবং এই কারণে বঙ্গভবনকে ঘিরে যেই বিক্ষোভ সমাবেশ এগুলির পরিষ্কার ছিল যে একটা ওই যে সেকেন্ড রিপাবলিক করা, একটা জাতীয় সরকার করা, তার হয়তো প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে আসা। এই সাক্ষাৎকারের মধ্য দিয়ে বোঝাই যাচ্ছে যে ইউনূস, ডক্টর মোহাম্মদ ইউনূস খুব মানে নির্বাচন দেবেন চলে যাবেন এমন অবস্থায় ছিলেন না। তিনিও একটা মানে সুযোগের সন্ধানে ছিলেন। যদি আর একটা ঘটনা ঘটতো, প্রেসিডেন্টকে যদি অপসারণ করা যেত, তাহলে কিন্তু ওই সুবিধাটা নেওয়ার জন্য কিন্তু তিনি বসেছিলেন। তার মানে কোনো না কোনোভাবে এই যে রাষ্ট্রপতি অপসারণের যে নেপথ্যে ষড়যন্ত্র হয়েছে, চক্রান্ত হয়েছে, তার সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূস, তার কিছু উপদেষ্টা এবং গণঅভ্যুত্থানের কিছু নেতাদের নাম কিন্তু চলে আসছে। সাক্ষাৎকারের এই বিষয়বস্তুটা খুব গুরুত্বপূর্ণ, যে মহল বিশেষ